আমি আর তোমার বোনের মেয়েকে পালতে পারবো না। অনেক খাইয়েছি ওকে বসিয়ে বসিয়ে, আর কত? যেদিন থেকে আমাদের জীবনে এসেছে সব শুষে নিচ্ছে। এসব কি বলছো তুমি? বাচ্চা একটা মেয়েও, কদিনই বা হয়েছে এখানে এসেছে ও? কতদিন? প্রায় 1 বছর হতে চললো এখানে এসেছে। ওর মা বাপ মরে গিয়ে বোঝা হিসেবে আমার উপর রেখে গেছে। মেয়েটাকে সাথে নিয়ে মরলেই পারতো। সাবধানে কথা বলো, আমার বোনকে নিয়ে এভাবে বলবে না। 100 বার বলবো, 1000 বার বলবো, মরার আগে মেয়ের জন্য কিছু টাকা পয়সা রেখে গেলেও পারতো। তা না, মেয়েটাকে ভিখারির মতো রেখে নিজেরা মরে গেছে। এখন এই মেয়েও আমাদেরকে ভিখারি বানিয়ে ছাড়বে। ওর জায়গায় আজ তোমার নিজের মেয়েও তো থাকতে পারতো। আমার মা বাবা এখনো বেঁচে আছে, তোমাদের মতো এতিম না আমি। আর ওকে তোর দাদা দাদিও সাথে রাখতে চায়নি। তুমি এক দয়ার সাগর যে নিজের দুটো ছেলে মেয়ে থাকতে অন্যের মেয়েকে ঘরে তুলেছো। আমি একে না আনলে ও আর কোথায় যেত তুমিই বলো? কেন অনাথ আশ্রমে রেখে আসতে? আমি বেঁচে থাকতে আমার বোনের মেয়েকে অনাথ আশ্রমে রেখে আসবো? অত কিছু বুঝি না। যেখানে মন চায় ওকে ওখানে রেখে এসো তুমি। কিন্তু আর 1 সপ্তাহের মাঝে যদি ওই বাড়ি থেকে বিদায় না হয়, তবে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। শেষবারের মতো বলে দিলাম। আমার কথাটা তো শোনো তুমি। অনেক শুনেছি, আর না। এই রিমি, তুই এখানেই ছিলি? তোর মামির কথা শুনেছিস বোধ হয়। তুই চিন্তা করিস না, তোর মামিকে আমি আবার ঠিকই মানিয়ে নিব দেখিস। এটা শুধু মন্টি আর চিকির বাড়ি না, তোরও বাড়ি। যা, তুই তোর ঘরে যা। আচ্ছা মামা। কি ব্যাপার, তুই আমার বিছানে এসে বসলি কেন? যা নিচে গিয়ে বস। দুঃখিত, ভুল হয়ে গেছে। আমার মনটা একটু খারাপ ছিল তো। তোর মন খারাপটা আমি কি করব? তোকে কতবার বলেছি আমার বিছানার ধারে কাছেও না আসতে, তাও তুই বারবার এখানে আসিস। বাবা বলেছে বলে এই বাড়ির বাড়ি ভেবে বসেছিস তুই। না না, তুমি আমাকে ভুল বুঝছো। এই যে আমি নিচে বসছি। নিজের জায়গা ভুলে যাস কেন বারবার? মা তোকে এত কথা শোনায়, তবুও বেহায়ার মতো এখানে থাকতে তোর লজ্জা করে না? দূরে কোথাও চলে গেলেই তো পারিস। কোথায় যাব? তোমরা ছাড়া তো আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। শোন, তোকে বাবাই বাড়িতে আনলেও তুই এই বাড়ির কেউ না। তোকে আমরা চাকরানি হিসেবে রেখেছি, তাই এখনো আছিস, আর চাকরানির মধ্যে থাকবি আজীবন। যা, আমার ঘরের এলোমেলো জামাগুলো গুছিয়ে দে এবার। আচ্ছা, দিচ্ছি। রিমি, ওসব কাজ বাদ দিয়ে ভাত খেতে দে আমায়, খুব খেতে পেয়েছে। দাঁড়াও, আসছি। কি হলো? কি ভাঙার শব্দ হলো? মা দেখো, রিমিকে বলেছিলাম ভাত দিতে, আর ও থালাটা ওর হাত থেকে ফেলে ভেঙে ফেলেছে। মিথ্যা কেন বলছো মন্টি? তোমার হাত থেকেই তো পড়লো থালাটা। ও, নিজে ভুল করে এখন আমার উপর দোষ চাপানো হচ্ছে। মা, তুমি ওকে কিছু বলছো না কেন? তোমাদের লাইফে আজ ওর এই অবস্থা। নিজে ভুল করে মিথ্যে বলছে, আর এখন আমাকে দোষ দিচ্ছে। একটা কাজও ঠিক মতো হয় না তোকে দিয়ে। আমার এত প্রিয় থালাটাও ভেঙে ফেলেছিস, আবার মিথ্যেও বলছিস। আজ তোর একদিন কি আমার একদিন। বিশ্বাস করো মামি, আমি মিথ্যা বলছি না। থালাটা ভাঙিনি আমি। তুমি আর আমাকে মেরো না। মামা, কোথায় তুমি? আমাকে বাঁচাও। তোর মামা বাইরে গেছে, ফিরতে দেরি হবে। তুই কি ভেবেছিস আমি বুঝি না? এই বাড়িতে তো তোর মায়ের ভাগও আছে। সেই ভাগ নেওয়ার জন্য এখানে এসে উঠেছিস তুই। কিন্তু আমি বেঁচে থাকতে সেই ভাগ তোকে নিতে দেব না। দরকার হলে তোকে আজই মেরে ফেলবো। না মামি, আমি কোনো ভাগ চাই না। আমাকে মেরো না আর। না, করছো কি? ও যদি এখন মরে যায়, পরে তো আমরাই ঝামেলায় পড়বো। এক কাজ করো মা, বাবা বাড়িতে নেই, এই সুযোগে ওকে প্রাণের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দাও। বাবাকে বলবো পালিয়ে গেছে, তাই হবে। ভালো বুদ্ধি দিয়েছিস তো। কি রে রিমি, তুই এখানে থেকে মরতে চাস নাকি অন্য কোথাও গিয়ে বাঁচতে চাস? তোর ইচ্ছা বল। তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমি, আর কষ্ট দিতে চাই না। তাই আমি নিজ থেকেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা মামার খেয়াল রেখো, তাকে কষ্ট দিও না। ঢং, মামাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না, তুই নিজের চিন্তা কর। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ব্যবহারে কষ্ট পেলে আমাকে মাফ করে দিও। রিমি পোটলায় তার কিছু কাপড় চোপড় আর খাবার নিয়ে বাইরে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে সে জঙ্গলে এক গাছের নিচে আশ্রয় নিল। কোথায় চলে এলাম কিছুই বুঝতে পারছি না। খিদে আর ঘুম দুটোই পেয়েছি, কোনটা যে আগে করি। থাক, একটু ঘুমিয়ে নেই আগে।
মানুষের হাতে রান্না করা খাবারের গন্ধ পাচ্ছি, কিন্তু কোথা থেকে আসছে এই গন্ধ? ওই তো গাছের নিচে একটা ছোট্ট মেয়ে শুয়ে আছে, কিন্তু মেয়েটার সাহস তো কম নয়। এই জঙ্গলে দিনে দুপুরে বড়রা পর্যন্ত আসার সাহস পায় না, আর এই ছোট্ট মেয়ে একা এভাবে বসে আছে। মামি, আমাকে আর মেরো না, আমি চলে যাচ্ছি। তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কত কিছুই না করলাম, তবুও তোমাদের ভালোবাসা পেলাম না। ঘুমের ভেতর আবার আবল তাবল বকছে দেখছি। যাই হোক, আমার কি, আমার পেট তো ভরাই, আমি শুধু ওর খাবারটাই নিতে চাই। বিশাল আকারের সাপ তার মুখ দিয়ে রিমির খাবার নিতে গেলে রিমির ঘুম ভেঙে যায়। সে তার খাবারের বাক্সটা সাপের মুখ থেকেই টেনে ধরে। না, এই খাবারটুকুই আমার শেষ অবলম্বন। আমি বেঁচে থাকতে কোনোভাবেই তোমাকে খাবারটুকু নিয়ে যেতে দেব না। আচ্ছা, তোর খাবার আমি নিচে রাখলাম আপাতত, কিন্তু তোর কাণ্ড দেখে আমি অবাক। এই প্রথম কাউকে দেখলাম যে আমাকে দেখে ভয়ে না পালিয়ে উল্টো সামান্য খাবারের জন্য আমার সাথে লড়াই করছে। তুই কি আমাকে দেখে সত্যিই ভয় পাসনি? তুমি তো শুধু দেখতেই ভয়ানক। তোমার থেকেও নিষ্ঠুর আর ভয়ানক প্রাণীর সাথে থেকেছি আমি, তাই তোমাকে আর আমার ভয় করছে না। তাই বুঝি? তোর মতো রোগা, দুর্বল আর সারা শরীরে মারার দাগ লেগে থাকা বাচ্চাকে খাবো না ভেবেছিলাম, কিন্তু এখন তোর সাহস থেকে তোকে খেতে মন চাইছে। তুই যদি পালাতে চাস তবে পালা। আমি অনেক ক্লান্ত, সাথে সারাদিন না খাওয়া, দৌড়ানো তো দূরে থাক, হাঁটার শক্তিটুকু পর্যন্ত নেই আমার। তুমি আমাকে খেতে চাইলে খেতে পারো, আমি পালানোর চেষ্টা করব না। বেশ ভালো, তোর শেষ খাবার খেয়ে নে। তোর ইচ্ছেটা পূরণ করেই আমি তোকে মারতে চাই। ধন্যবাদ। খাওয়ার পর আমার শক্তি ফিরে এলেও আমি কোথাও পালিয়ে যাব না। তোমার দয়ার প্রতিদান দেওয়ার জন্য নিজের জীবন দিয়ে দিব। এই মেয়ে তো আচ্ছা পাগল দেখছি। যাক, আমার কি, মানুষের বাচ্চা তো এই জঙ্গলের ধারেও কাছে আসে না, আর একটা দুইটা এসে পড়লেও ওদের চিৎকার চেঁচামেচির কারণে মানুষেরা এসে পড়ে আমাকে মারতে। আজ নিশ্চিন্তে অনেক দিন পর একটা মানুষ খেতে পারবো। আমার খাওয়া শেষ, এখন আমি তৈরি। বেশ ভালো, চিন্তা করিস না, তোকে আমার ভালো লেগেছে, তাই তোকে কম কষ্ট দিয়েই মারবো আমি। এবার আমার কাছে আয়। রিমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর সাপ রিমিকে আস্ত মুখে নেওয়ার সময় হঠাৎ কে যেন সাপকে পাথর দিয়ে জোরে আঘাত করে। আমার মাথাটা ফেটে গেল। কি হয়েছে? আমি তো তোমার মুখের ভেতরে কোনো নড়াচড়া করছিলাম না, একদম চুপচাপ দাঁড়িয়েছিলাম, তবুও কি তোমার ব্যথা লেগেছে? হঠাৎ করে আমাকে ছেড়ে দিলে যে? আরে তুই না, বাইরে থেকে কে যেন আমাকে জোরে আঘাত করেছে। ওই দুষ্ট মানুষগুলো আবার চলে আসেনি তো, কিন্তু কিভাবে? ওদের তো কিছু টের পাওয়ার কথা না। কি ভেবেছিস তুই চুপচাপ একটা অসহায় মেয়েকে গ্রোগাসে গিলে ফেলবি আর আমি কিছুই টের পাবো না? আমার টিয়া পাখি সবসময় জঙ্গলের আশেপাশ দিয়ে ঘুরঘুর করে তোকে দেখলে আমাকে খবর দেওয়ার জন্য। ভাগ্যিস বেশি দেরি করে ফেলিনি আমি আসতে। তুই কি ভেবেছিস তোর ওই সামান্য পাথরের আঘাতে আমি মরে যাব? এত সহজ না আমাকে মারা। প্রতিবারের মতো এবারও আমি পালাবো, আর তুই কিছুই করতে পারবি না। সুযোগ পেলে আমি আবার আসবো, আর তোদের বাচ্চাদের ধরে নিয়ে যাব। হা 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 হা। টিয়া, তুই ওই সাপটার পিছনে, আমি গিয়ে দেখি মেয়েটা ঠিক আছে কিনা। কি বলে? তোমার সারা শরীরে এত দাগ, ওই সাপটাই বুঝি তোমার এই অবস্থা করেছে? তোমাকে কামড় দেয়নি তো কোথাও? না, আমার এই অবস্থা কোনো সাপ করেনি, মানুষ করেছি। এতটুকু ছোট একটা মেয়ের সাথে কারা এমন করতে পারলো? তুমি কি পথ ভুলে এই জঙ্গলে চলে এসেছো? তোমার বাড়ি কোথায়? চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই, তোমার মা বাবার কাছে। না আছে আমার মা বাবা, আর না আছে আমার থাকার মতো কোনো বাড়ি। আমি ইচ্ছে করে এখানে এসেছি, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু একা একটা মেয়ে, কোথায় যাবে তুমি? সন্ধ্যা পেরিয়ে রাত হতে চললো প্রায়, আবার কোনো বিপদ আপদ হলে? আমার কপালে যা আছে তাই হবে। আচ্ছা, তুমি আপাতত আমার সাথে আমার বাড়ি চলো, পরেরটা পরে দেখা যাবে। আমার মেয়ের বয়সী কাউকে আমি এভাবে ফেলে রেখে যেতে পারবো না। আমার বউ তোমাকে দেখলে নিশ্চয়ই খুব খুশি হবে।
আমাকে দেখে আবার কে খুশি হবে? সবার গাড়ির বোঝা আমি। তবু আপনি যখন আমাকে আপনার সাথে যেতে বলছেন, আমি যাব। ঠিক আছে, একটু দাঁড়াও, দেখি আমার টিয়া কি খবর নিয়ে আসে। মালিক, মালিক, কিরে, খবর পেলি ওই সাপটা রাস্তানার? না মালিক, এত ঘন জঙ্গল আর অন্ধকারের মাঝে সাপটাকে আমি হারিয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন। না ঠিক আছে, আমি জানতাম এমন কিছুই হবে। চল বাড়ি ফিরে যাই। জি মালিক, চলুন। ঋতু, কোথায় তুমি? তুমি ফিরে এসেছো? সাপটাকে কি মেরেছো এবার? না, আমাকে ক্ষমা করে দাও, এবারও মারতে পারলাম না সাপটা। আমাদের মেয়েকে মারার প্রতিশোধ কি আর আমরা কখনোই নিতে পারবো না? এ কি ঝিলমিল, তুই? ঝিলমিল, সাপটা তোকে মারেনি? তুই আবার তোর মায়ের কাছে ফিরে এসেছিস? আয়, মায়ের বুকে আয়। ঋতু, তুমি ভুল করছো, ও ঝিলমিল নয়। এই মেয়েটাকেই তো সাপের হাত থেকে উদ্ধার করে এনেছি আজ আমরা। ও, আমি দুঃখিত, অন্ধকারে তোমাকে ভালোভাবে দেখতে পাইনি। আমিও কি বোকা! আমার মেয়ে ঝিলমিল ওই সাপের কাছে নিখোঁজ হয়েছে প্রায় 2 বছর হলো, কিন্তু আজও আমি ওর বয়সী সব মেয়ের মাঝে নিজের ঝিলমিলকে খুঁজে পাই। ভুল করে হোক বা ইচ্ছে করে, কতদিন পর আমাকে কেউ এমন মায়ের মমতা দিয়ে জড়িয়ে ধরলো। কেন, তোমার মা বাবা কোথায়? রবি, তুমিও কি ওর বাড়ি না নিয়ে গিয়ে এখানে এনেছো কেন? আমার মা বাবা দুজনেই মারা গেছে। এতদিন আমার মামা বাড়িতে ছিলাম আমি, কিন্তু আমার মামি আর মামাতো ভাই বোনেরা মিলে আমাকে সেখান থেকেও বের করে দিয়েছে। কোথায় যাব, কি করব কিছুই যখন বুঝতে পারছিলাম না, তখন উনি আমাকে সাপের হাত থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি। বেচারি, এটুকু বয়সে এত কষ্ট করেছো তুমি। তোমার শরীরের এই অবস্থা বুঝি তোমার ওই মামিই করেছে। তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। আমার ঝিলমিল তো আর কখনো ফিরে আসবে না। তোমাকেই বোধহয় উপরওয়ালা ঝিলমিলের বদলে আমার কাছে পাঠিয়েছে, আর তোমার মায়ের বদলে তুমি আমাকে পেয়েছো। সত্যি বলছেন আপনি? হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে মা বলে ডেকো। পারবে তোমার গরিব মায়ের সাথে ছোট কুঁড়ে ঘরে থাকতে? কেন পারবো না? যে ঘরে ভালোবাসা আছে সে ঘর কখনো ছোট হতে পারে না। আয় খুকি, আমার বুকে আয়। মেয়েটা না বলে বাড়ি থেকে হাওয়া হয়ে গেল, আর তোমরা একটু খোঁজও করলে না। কোথায় খুঁজবো বলো? সাথে করে তো আলমারি থেকে কতগুলো টাকাও নিয়ে গেছে। কোথায় গেছে কে জানে। কিন্তু আমার ভাগিনীর তো এমন করার কথা না। মৃত্যুর আগে আমি আমার বোনকে কথা দিয়েছিলাম ওকে দেখে রাখবো, তাও পারলাম না। ওর কোনো ক্ষতি হলো না তো? আমি এখনই যাবো ওকে খুঁজতে। তুমি এত রাত করে আবার কোথায় যাচ্ছ? দিনে যেও। মন্টি তো দিনের আলোয় আশেপাশে সব জায়গায় রিমিকে খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। ঠিক বলছে না মন্টি? হ্যাঁ মা, একদম ঠিক। শুনলে তো, এখন কেউ নিজের চেয়ে চলে গেলে আর কি করার? ও তো বাড়ির পথ ঠিকই চেনে। ফেরত আসার হলে নিজে নিজেই ফিরে আসবে। তুমি যাও তো, ঘুমিয়ে পড়ো। কি রে রিমি, সকাল সকাল কি করছিস? বাবার তীরগুলো দেখছি। সাপটার খোলস অনেক শক্ত। এত কম ধারওয়ালা তীরের মাথা দিয়ে ওই সাপের কিছুই হবে না। বাবাকে বলে এগুলোর ধার আরো বাড়াতে হবে। বাদ দে এখন তোরা দুজনে সব। ওই সাপকে মারতে গিয়ে এই গ্রামের অনেকেই মারা গিয়েছে। আমি চাই না ঝিলমিলির মতো তোদেরও কিছু হোক। তুমি চিন্তা করো না মা, কিছু হবে না আমাদের। বাবা আমাকে দেখে রাখবে, আর আমি বাবাকে। এখন শুধু আমাদের নিজেদের চিন্তা করলে হবে না, এই ছোট গ্রামের সবার কথা চিন্তা করতে হবে। সাপটা যেন কাউকে আর না মারতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। যা করার সাবধানে করিস। তোদের দুজনের কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? তোমার হাত আমাদের মাথায় থাকলে আমাদের কিছু হবে না মা। টিয়া, তুই এসেছিস? বল, আজ সাপটাকে সারাদিন কি কি করতে দেখলি? রিমি, সকাল কয়টা বাজে? নাস্তা বানিয়ে এখন আমাদের ডাক দিলি না যে? মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। রেবিকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তোমরা সেটাকে ভুলে গেলে? এই, আস্তে কথা বল, তোর মামা শুনে ফেলবে তো। কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কেন তোমাদের? কিছু না বাবা, মাকে আমরা নাস্তা বানাতে বলছিলাম। এত সকাল হয়ে গেছে, তবু নাস্তা বানানো হয়নি? আমার যে কাজে যেতে হবে সে কথা কি বলে বসে আছো তুমি? আজ না খেয়ে কাজে যেতে হবে দেখছি।
তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই নাস্তা বানিয়ে দিচ্ছি। থাক, লাগবে না। রিমি এটুকু একটা মেয়ে হয়ে একা সব কাজ করতো, তবুও এই বাড়িতে আসার পর থেকে আমাকে একদিনও না খেয়ে কাজে যেতে হয়নি। ও যাওয়ার একদিনও হয়নি, আবারও তোমাদের পুরানো অভ্যাসে ফিরে এসেছো তোমরা। তোদের বাবা তো রাগ করে চলে গেল, আমি তোদেরকে নাস্তা বানিয়ে দিচ্ছি। মা, এটা কি বানিয়েছো? এত লবণ কেন তরকারিতে? ওই দেখি। তাই তো, সব দোষ রিমির, চিনির কৌটায় লবণ ভরে রেখেছে। কিন্তু তুমি চিনি দিয়ে কেন তরকারি রাঁধতে গিয়েছিলে মা? তোমাকে নিয়ে আর পারলাম না। এভাবে অনেক দিন পার হয়ে যায়। একদিন মন্টি তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলার সময় ক্রিকেট বলটা সাপের জঙ্গলের দিকে চলে যায়, আর বলটার পিছে পিছে মন্টিও। রিমি, রিমি, একটা ছেলে জঙ্গলে ঢুকে পড়েছে, ওই সাপটার দিকে এগিয়ে যাচ্ছে। বলো কি? তুমি গিয়ে এখনই বাবাকে খবর দাও, আমি তৈরি হয়ে আসছি। খবর থেকে আজ নিজেই ফাঁদে ধরা দিতে এসেছে। বলটা আমি আরো ভেতরে নিয়ে আসি, যেন শিকার ধরতে সুবিধা হয়। ভেবেছিলাম বলটা কাছাকাছি কোথায় পড়েছে, তাই বাকিরা না করার পরও এদিকে চলে এলাম। এখন তো বুঝেই পারছি না। এবার তোকে পেয়েছি। দাঁড়াও। রিমি একটা ফল ছুঁড়ে মারলো মন্টির মাথায়। ফলটা ভেঙে মন্টির মাথা ফলের রঙে লাল হয়ে গেল। আমাকে মারতে গিয়ে ওই ছেলেটাকে মেরে বসেছে, এবার আমি ওকে আরামে গিলব। একে ছেলেটাকে মুখে ঢুকানোর সাথে সাথে আমার এমন লাগছে কেন? ওয়াক্তো, টিয়া আমাকে বলেছি তুমি শুধু জঙ্গলের একটা গাছ থেকেই দূরে থাকো। আজ আমি নিশ্চিত হলাম কেন, ওই গাছের বিষাক্ত ফলের রস ছেলেটার গায়ে লাগানোর কারণেই আজ তোমার এই অবস্থা হয়েছে। রিমি, তুই মন্টি, তুই আমার জীবন বাঁচিয়েছিস। রিমি, তুই আবার বাড়ি ফিরে চল। তোকে ছাড়া আমাদের জীবন কেমন এলোমেলো হয়ে গেছে। আমি আর ওখানে ফিরে যাব না। মামাকে বলি সেখানে আমি আমার নিজের পরিবার খুঁজে পেয়েছি, আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। বাবা, সাপটা আর নড়তে পারছি না, সাপটাকে এখন তুমি নিজ হাতে মেরে ঝিলমিলের জন্য প্রতিশোধ নাও। রিমির বাবা সাপটাকে মারলো। মন্টিও তার বাড়ি ফিরে গিয়ে সবাইকে রিমির ব্যাপারে জানায়। রিমির মামা খুশি হলেও চিকি আর মামি রিমির জন্য আফসোস করে।